আসসালামু আলাইকুম সুপ্রিয় 2023 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলে অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটা বিষয়কে নিয়ে বিবেচনা করে আমি আজকের এই রসায়ন সাবজেক্টটার একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি। তো যে বিষয়টার জন্য আমি সাজেশনটা তৈরি করছি সেটা হচ্ছে তোমাদের 14 তারিখে পরীক্ষা রয়েছে, 15 তারিখেও পরীক্ষা রয়েছে কারো অনেকেরই, আবার 16 তারিখে কিন্তু পরীক্ষা রয়েছে তোমাদের রসায়ন সাবজেক্টটা। তো রসায়ন সাবজেক্টটা কিন্তু 2-1 দিন যদি গ্যাপ না থাকে, 2-1 দিন যদি সময় না পাওয়া যায়, তাহলে পুরোপুরি বইটা কিন্তু মাথায় নিয়ে একবারে একটা দিনের কম সময়ের মধ্যে কিন্তু এটা কাভার করতে হচ্ছে তোমাদেরকে, একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো এই চ্যালেঞ্জিং ব্যাপার থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বা গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে টোটাল 6টি প্রশ্ন তোমাদেরকে কমন করে দেওয়ার চেষ্টা করব। এই পার্টগুলো পড়াশোনা করলে তোমরা 100% ভাবে 6টি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ বোর্ড পরীক্ষায়, বাংলাদেশের যে কোনো বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আরেকটা কথা বলতে চাই যে 2024 সালে যারা পরীক্ষা দিবে, 2024 সালেও কিন্তু এই প্যাটার্ন অনুসারেই কিন্তু পরীক্ষা হবে। তো তারাও কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারো, এবং তোমাদের 2024 সালে যারা পরীক্ষার্থী, তোমাদের কিন্তু আসন্ন টেস্ট পরীক্ষার জন্য এই সাজেশনটিই কাজ করবে, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, 2023 সালে যারা পরীক্ষা দিচ্ছ, তাহলে একটু তোমরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবা, আর কোনো প্রকার স্কিপ করবে না। তো আমি 6টা প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন কীভাবে করে কমন দিচ্ছি একটু দেখে নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, প্রথম যে অধ্যায়টা রয়েছে রসায়নের ধারণা, এটা থেকে কিন্তু একটা প্রশ্ন 100% ভাবে হবে, আর কোনো বোর্ডে কিন্তু 2টা প্রশ্নও হয়ে থাকে, ঠিক আছে? তো 100% ভাবে একটা কিন্তু হবেই, এটা কিন্তু নিশ্চিত। আচ্ছা, কোন পার্টগুলো পড়বা? যে টেবিল নাম্বার 1.01, এই টেবিলটা খুব ভালো মতো মাথায় রাখবা। তারপরে হচ্ছে পেজ নাম্বার 9 হচ্ছে রসায়নের অনুসন্ধান গবেষণা প্রক্রিয়ার যে কর্মপ্রক্রিয়া রয়েছে, ধাপগুলো রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট একটা। এখন ওই 2টা অপশন থেকে যদি প্রশ্ন নাও আসে, তাহলে কিন্তু 11 নাম্বার পেজে চলে যাবা। 11 নাম্বার পেজের মনে করো যে 1.02 যে অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ রয়েছে, এইটা থেকে কিন্তু 98% সম্ভাবনা রয়েছে প্রশ্ন তৈরি হবার, ঠিক আছে? 95 থেকে 98%, ঠিক আছে? আচ্ছা, এরপরে পেজ নাম্বার 11-এর আরেকটা পড়াশোনা আছে, যেটা হচ্ছে পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ। এইটার থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এটাকে আমি বাদই দিলাম, তারপরেও তোমরা পড়াশোনা করে নিবা। তো গ্যারেন্টিটা এইখানে দেবো আমি, এই যে পেজ নাম্বার 13-এর যে টেবিল নাম্বার 0.04 কোথায় সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি, এটার থেকে 98% সম্ভাবনা রয়েছে প্রশ্ন তৈরি হবার। তো এখান থেকে আমি একটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে কমন দিয়ে দিলাম প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ এই পার্টগুলো পড়লে তোমরা প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিতভাবে কমন পেয়ে যাবা। আচ্ছা, এরপরের যেটা অপশন, সেটা হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর অপশনে চলে যাব, দ্বিতীয় নম্বর অধ্যায়ে। সেটা হচ্ছে যে পদার্থের অবস্থা, এইটার থেকে কখনো 2টা প্রশ্ন হয়ে থাকে, তো মাস্ট বি একটা কিন্তু সৃজনশীল প্রশ্ন হবেই হবে। তো এইখানে আমি বেশি কিছু দেব না, বলতে 4টা জিনিসকে ক্লিয়ার করব। এই 4টা জিনিস থেকে 100% ভাবে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পড়বে, কোনো ধরনের কনফিউশন নেই। তো ভাগ্য ভালো হলে 2টাও সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যেতে পারে কোনো বোর্ডের ক্ষেত্রে। আচ্ছা, প্রথম যেটা অপশন, সেটা হচ্ছে পেজ নাম্বার 21 ব্যাপন। এখানে চিত্র 2.02 পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ব্যাপন, এটা কিন্তু একটা অপশন। 95% সম্ভাবনা রয়েছে, এই যে 95% সম্ভাবনা রয়েছে একটু প্রশ্ন থেকে তৈরি হবার। আর একটা চিত্র হচ্ছে 2.04, এটার থেকে 2টি গ্যাসের ব্যাপন, এটার থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণতার সাথে মাথায় রাখে পরীক্ষা হলে প্রবেশ করবা, ঠিক আছে? গেল একটা। এরপরে যদি দ্বিতীয় যদি প্রশ্ন তৈরি করে, যে প্রথম প্রশ্নটা মনে করো যে এখান থেকে তৈরি হলো, আর দ্বিতীয় প্রশ্নটা কিন্তু এখান থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে পেজ নাম্বার 29 এবং 30। এখান থেকে মূলত চিত্র 2.09 বরফে তাপ প্রদানের লেখচিত্র, এইটার থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং হচ্ছে আরেকটা চিত্র হচ্ছে 2.1, এইখান থেকে 10 জলীয় বাষ্পকে শীতলীকরণের লেখচিত্র, এইটার থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের এই টপিক্সগুলো, এই হার্ড টপিক্সগুলো, অর্থাৎ মেইন টপিক্স, এইটার থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে 98%, ঠিক আছে? তো আমরা কিন্তু এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আমি কমন দিয়ে দিচ্ছি। বেশি যদিও নাও পড়ে, 2টা যদি নাও আসে, একটাই যদি আসে, তাহলে এগুলা থেকেই আসবে, ঠিক আছে? তাহলে 2টা সৃজনশীল প্রশ্ন তোমাদের অনায়াসে কমন হয়ে গেল। এরপরে যেটা আমরা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে আলোচনা করব, তৃতীয় অধ্যায়।
তো তৃতীয় অধ্যায়ের মূলত হচ্ছে পদার্থের গঠন। এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন প্রত্যেকটা বোর্ডের মধ্যে হয়ে থাকবে 100% ভাবে। কোনো বোর্ডে আবার 3টাও সৃজনশীল প্রশ্ন এখান থেকে তৈরি করে। তো এখান থেকে মূলত কোন পার্টগুলো আমরা পড়বো একটু দেখে নিচ্ছি আবার। যে পেজ নাম্বার 51 আপেক্ষিক পারমাণবিক ভর, এই আপেক্ষিক পারমাণবিক ভর থেকে প্রশ্ন হবার সম্ভাবনা রয়েছে বলতে 100% ভাবেই হবে, কোনো ধরনের কনফিউশন নাই। হ্যাঁ, আচ্ছা, পেজ নাম্বার 42 যদি দেখা যায় যে আমরা পরমাণুর মডেল যদি পড়ি, তো পরমাণু মডেলের মূলত 2টা পরমাণুর মডেল রয়েছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর একটা হচ্ছে বোরের পরমাণু মডেল। তো এই রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে প্রশ্ন দিবে নাকি বোর্ড থেকে দিবে, এটা কিন্তু কনফিউশন রয়েছে। তার জন্য তোমরা দুটোই খুব সুন্দর করে পড়াশোনা করবা এবং এইটার যে সীমাবদ্ধতা অর্থাৎ বোর এবং রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতা রয়েছে এইটা কিন্তু ভালো করে মাথায় নিয়ে তারপরে কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করবা। তাহলে এই অংশটুকু থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবা 100% ভাবে, ঠিক আছে। এরপরে আরেকটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আমি কমন দিচ্ছি, তাহলে এখানে কিন্তু একটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা সৃজনশীল প্রশ্ন কমন দিচ্ছি এই পার্টগুলো থেকে, অর্থাৎ পেজ নাম্বার হচ্ছে 45, সেটা হচ্ছে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস এবং হচ্ছে পরমাণুর ভেতরকার কণা, টেবিল নাম্বার হচ্ছে 3.05 মূল কণিকা, এইটার থেকে সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ এই পার্ট অংশটুকু থেকে একটা সৃজনশীল প্রশ্ন হবে। তাহলে এখান থেকে যদি একটা হয় আর এখান থেকে কিন্তু একটা হয়ে গেছে, তাহলে এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল প্রশ্ন এভাবে করে কমন হবে। আচ্ছা, আমরা ওই প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে একটি করে 2টি নিয়েছি, এইখান থেকে নিলাম 2টা, তাহলে কয়টা হলো 4টা সৃজনশীল প্রশ্ন অলরেডি আমাদের কমন হয়ে গিয়েছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায়ে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞানের একটা মনে করো যে মূল মানে হৃৎপিণ্ড যেটা বলা যায়, ঠিক আছে না। তাহলে পর্যায় সারণী, এইটার থেকে 66 পেজে চলে যাবা। তোমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা শিখবে। এই জিনিসটা মানে খুব গুরুত্বপূর্ণ এবং এইটার থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই গ নাম্বার অথবা ঘ নাম্বারের মধ্যে থাকবে। এরপরে আমরা আসি যে বিভিন্ন পর্যায়ের সূত্র বলতে এখানে আমরা 2টা সূত্রকে ক্লিয়ার করব, সেটা হচ্ছে ত্রয়ী সূত্র একটা, আর একটা হচ্ছে মেন্ডেলিফের সূত্র। এই মেন্ডেলিফের সূত্র এবং ত্রয়ী সূত্র থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা 100% ভাবে রয়েছে 2023 সালের পরীক্ষার্থীদের জন্য। এরপরে আমরা আসি 73 পেজের মধ্যে যে বিভিন্ন গ্রুপে মৌলের অবস্থানগুলোর বিশেষ নাম, এটা একটা, যেমন ক্ষার ধাতু, তারপরে মৃৎক্ষার ধাতু, তারপর হচ্ছে মুদ্রা ধাতু, তারপর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই 4টা টপিকস কিন্তু ওই ছকটা থেকে তোমরা ভালো করে মাথায় রাখবা। এই 4টা টপিকস থেকেই প্রশ্নটা তৈরি হবে, ঠিক আছে। আর বাকিগুলো ততটা গুরুত্বপূর্ণতা দেওয়া যাবে না। তো এই 4টা টপিকস থেকে সৃজনশীল প্রশ্নটা হতেই হবে, কোনো ধরনের কনফিউশন নাই। এরপরে আমরা আসি যে 76 পেজ, সেটা হচ্ছে পর্যায় সারণীর এই একই গ্রুপের মৌলগুলো, পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া, এটা একটা। তারপরে হচ্ছে 69 পেজে চলে যাব যে পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম দেখতে পাবো, এই ব্যতিক্রমটা মূলত কিভাবে কাজ করে এবং ব্যতিক্রম কেন হলো, এবং দুটোই মৌলের মধ্যে ব্যতিক্রমতা মানে দেখাইতে বলবে বা প্রদর্শন করতে বলবে, এই টাইপের প্রশ্ন হবে। তো এখান থেকে আমরা এই পার্টগুলো পড়াশোনা করলে 100% ভাবে 2টি সৃজনশীল প্রশ্ন কমন পাবো। এরপরে আমরা আসি, তাহলে 4টা আর 2টা কিন্তু 6টা হয়ে গিয়েছে অলরেডি। এরপরে দেখো এখানে আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাব। পঞ্চম অধ্যায়ে মূলত আরেকটু ভালো মতো মনে করো যে তোমার যেই প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো কমন মানে এসেছে সাজেশন অনুযায়ী, কিন্তু তুমি ভালোভাবে বুঝতে পারতেছো না অথবা লিখতে পারতেছো না ওই প্রশ্নগুলো, তাহলে সেখানে তোমাকে অবশ্যই একটা মানে ব্যাকআপ হিসেবে রাখতে হবে কোনো কিছু। তো ব্যাকআপ হিসেবে আমি পঞ্চম অধ্যায়টা রেখেছি যে রাসায়নিক বন্ধন, এটা থেকে তো 100% ভাবে প্রত্যেকটা বছরেই প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। বিগত সালের কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করতে চাও তাহলে করতে পারো, সমস্যা নেই। তো এইখানে মূলত রাসায়নিক বন্ধনের এই অধ্যায় থেকে মূলত যোজনী ও যোজ্যতা 85 পেজ এবং হচ্ছে পেজ নাম্বার 89 আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, এখান থেকে সৃজনশীল প্রশ্ন হবার চান্স হচ্ছে 95% বলবো আমি, ঠিক আছে। এবং হচ্ছে পেজ নাম্বার 90, সেটা হচ্ছে অষ্টক ও 2 এর নিয়ম, এটা একটা। তারপর হচ্ছে 91 পেজ নম্বর হচ্ছে, এরপর হলো নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা, এবং হচ্ছে পেজ নাম্বার 94, সেটা হচ্ছে আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, এবং পেজ নাম্বার 97 হচ্ছে সমযোজী বন্ধন। তারপরে হলো এক্সট্রা হচ্ছে অপশন রেখেছি আমি কেলাস গঠন,
ঠিক আছে, এখান থেকে সৃজনশীল প্রশ্ন অবশ্যই এই পার্টগুলি থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তা আমাদের হয়ে গেল কিন্তু প্রশ্নগুলো প্রায় 8টা সৃজনশীল প্রশ্ন। ঠিক আছে, তো এর বাইরে আর কিছু বলার দরকার নেই আমার। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা ভালো মতো পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে এইভাবে করে পরীক্ষার হলে প্রবেশ করবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।